আমরা বিএনপিকে মনে করিয়ে দিতে চাই, আপনি জনাব তারেক রহমানের বাবা এবং জনাব তারেক রহমানের মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। বাংলাদেশের আপামর জনগণ তাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট দিয়েছিলেন, বেগম খালেদা জিয়াও গণভোট দিয়েছিলেন। এখানে যারা মুরব্বী আছেন, যারা জিয়ার শাসনামল দেখেছেন, তাদের মনে আছে যে জিয়াউর রহমান গণভোট দিয়েছিলেন, তাদের মনে আছে যে খালেদা জিয়াও এখানে গণভোট দিয়েছিলেন। আজকে তাদেরই সন্তান হিসেবে তারেক রহমান যখন গণভোট নিয়ে কোনো কথা বলেন না, মুখে কুলুপ এঁটে থাকেন, তখন আমাদের দুঃখ হয়, তখন আমাদের ক্ষোভ হয়, তখন আমাদের রাগ হয় যে মানুষের কাছ থেকে আপনারা তাদের সমর্থন নিয়ে এখন তাদের সাথে প্রতারণা করছেন। বিএনপি ক্ষমতায় আসার পরে আপনারা দেখেছেন মাদকের চোরাচালান বেড়ে গেছে। এই সীমান্তবর্তী উপজেলা দিয়ে বাংলাদেশের 2013 সালের হিসাবে সবচেয়ে বেশি মাদক পাচার হয় এখানে। এই অঞ্চল দিয়ে বাংলাদেশে মাদক ঢোকে, অথচ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কোনো কথা বলেন না। এখানে কথার আগে গুলি চলে সীমান্তে। এখানে রাতের অন্ধকারে ওই ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়। জীবননগরের জনগণ এবং বাংলাদেশের অকুতোভয় বিজেপি মিলে সেই প্রচেষ্টাকে তারা থামিয়ে দিচ্ছে, কিন্তু সরকারকে কিন্তু আমরা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখি নাই। আমাদের পাশের দেশ ভারতের উদ্দেশ্যে আমরা বলতে চাই, প্রতিবেশী হিসেবে আমরা শান্তির সাথে থাকতে চাই, আমরা সহাবস্থানের সাথে থাকতে চাই, কিন্তু আমাদের শান্তি নষ্ট করার চেষ্টা করবেন না, আপনাদের নাগরিককে আমাদের দেশে পাঠানোর চেষ্টা করবেন না, এবং এখানে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করবেন না। তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে। আপনারা আমাদের মানবতা বিরোধী অপরাধের রায়ে যে সাজাপ্রাপ্ত যে আসামি, তাকে আপনাদের দেশে আশ্রয় দিয়েছেন, এটা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, মোদীকে সিদ্ধান্ত নিতে হবে। এই দেশে জুলাই ঘটানোর চেষ্টা করেছেন আপনারা, এই দেশে মানুষের বুকে গুলি চালিয়েছে আপনাদের তাবেদার শেখ হাসিনা। আজকে দিল্লিতে জুলাই শুরু হয়ে গেছে। দিল্লির তরুণেরা আজকে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তারা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করেছে, বাংলাদেশের জুলাই বন্ধ করার চেষ্টা করেছেন। এখন নিজের দেশে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা। সুতরাং আমাদের করছেন। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার আগে দুটা কথা বলতে চাই। আপনারা জানেন যে বিএনপি সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক প্রমোশন দেবেন, এবং উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনে কারচুপি করা, আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা। 2014 সালের নির্বাচন, 2018 সালের রাতের নির্বাচন, 14 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন এবং 24-এর দামি নির্বাচনের পরে শেখ হাসিনার কি পরিণতি হয়েছে, এটা থেকে জনাব তারেক রহমানকে শিক্ষা নিতে হবে। এবং আপনার আশেপাশে যে সকল ভারতীয় দালালেরা আপনাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ওই দলীয় লোক বসানোর যে কুপরামর্শ দিচ্ছে, তাদেরকে আপনি দূরে সরান। তাদেরকে আপনি দূরে না সরালে তারা আপনাকে নিতে নিতে চোরাবালিতে নিয়ে ফেলবে, এবং চোরাবালিতে যদি আপনি পড়েন, যত নড়াচড়া করার চেষ্টা করবেন তত তলাতে থাকবেন। চোরাবালিতে চাপা দিলে সেখান থেকে টেনে তোলা যায়, কিন্তু চোরাবালিতে যদি কেউ পড়ে, ওই উঠতে গেলে যদি নড়াচড়া করে, সে কিন্তু আরো তলাইতে থাকে। সুতরাং তারেক রহমানকে খুব সাবধানে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশব্যাপী যে পদযাত্রা করছে, 1 বছর 4 মাস বয়সী একটা দল মাত্র শুরু করেছে যাত্রা, কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যে অভূতপূর্ব সারা আমরা পাচ্ছি। এই দলের বয়স যখন 14 বছর হবে, এই দলের বয়স যখন 20 বছর হবে, ইনশাল্লাহ এই দল আগামীতে আপনাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে, এবং যেগুলো যেগুলো বিএনপি সরকার যে কথাগুলো রাখে নাই, সেগুলো আমরা বাস্তবায়ন করব। সর্বশেষ একটা কথা, জুলাই মাসে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার আওয়ামী লীগ পুলিশকে এমন জায়গায় নিয়েছিল যে পুলিশ বাধ্য হয়েছিল পুলিশের সন্তানকে গুলি করতে। যাত্রাবাড়ির শহীদ তাইম, তার বাবা একজন পুলিশের এসআই, সেই শহীদ তাইম যখন রাস্তায় নেমেছিল আন্দোলনে, তার বুকেও গুলি চালানো হয়েছিল, এবং সেই এসআই তার উপরের অফিসারকে ফোনে দুঃখ করে বলেছেন, স্যার আমার ছেলেটাকে হত্যা করতে কয়টা গুলি লাগে, স্যার আমার ছেলেটাকে মেরে ফেলতে কয়টা গুলি লাগে। বুকে ঝাঁঝরা করে ফেলা হয়েছিল তার ছেলেকে। তার মানে এমনই একটা রাষ্ট্র এখানে তৈরি করা হয়েছে যে পুলিশ পর্যন্ত তার পুলিশের সন্তানকে গুলি করতে বাধ্য হয়। এই পুলিশগিরি আমাদের পুলিশের ভাইয়েরাও চায় না।
তারা চায় একটা প্রফেশনাল বাহিনী হিসেবে কাজ করতে, পেশাদার বাহিনী হিসেবে কাজ করতে। এ কারণে গণ অভ্যুত্থানের পরে সমস্ত ব্যারাক থেকে সবার আগে পুলিশ সংস্কারের দাবি জানিয়েছিল, পুলিশের তরফ থেকে এসেছিল। এবং তারা তখন বলেছিল আমরা কোনো দলের দলীয় বাহিনী হিসেবে কাজ করব না, আমাদের কাজ বন্দুকের নল জনগণের বুকের দিকে তাক করা না, আমাদের কাজ হচ্ছে যারা জনগণের শত্রু তাদের দিকে বন্দুকের নল তাক করা। আমরা আশা করব, আমরা আহ্বান জানাবো, কোনো অন্যায় অর্ডার আপনারা পালন করবেন না। বাংলাদেশের জনগণ আপনাদের পাশে রাখতে চায় যদি আপনারা তাদের সাথে জুলুম না করেন। এবং আমরা আশা করব ভবিষ্যতে যখন এই ধরনের কোনো পরিস্থিতি আসবে, পুলিশ বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে, এবং যদি তারা থাকে তাহলে বাংলাদেশের জনগণও তাদের পক্ষে থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কাছে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে আপনাদের বুক ভরা ভালোবাসা চাই, এবং আরেকটা হচ্ছে আপনাদের দুই হাত খুলে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, যেন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারি, যেন আমাদের কারো কুমন্ত্রণা আমাদেরকে বিপথে পরিচালিত করতে না পারে, যেন আমরা বাংলাদেশের জনগণের মনের কথাগুলো বলে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জননেতা জনাব আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি তেনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী চুয়াডাঙ্গাবাসী, অনেক সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে, কথা খুব কম। আমরা আপনাদের কাছে অনেক প্রত্যাশা, স্বপ্ন নিয়ে আসছি। আপনারা স্বপ্ন প্রত্যাশা নিয়ে আসেন নাই, আমরা স্বপ্ন প্রত্যাশা নিয়ে আসছি। আমরা বাংলাদেশের জনগণ, আমরা সবাই মিলে একটা জুলাই গণ অভ্যুত্থান করেছি, যেটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য সবচেয়ে বড় ঘটনা। আমরা কখনো ভাবি নাই 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনের পরে যে হাসিনা 2041 সালের আগে চলে যেতে হবে, তাকে পালায় যেতে হবে জানের ভয়ে, এটা আমরা ভাবতে পারি নাই। আমরা ভাবছি হাসিনা বোধ হয় আমৃত্যু ক্ষমতায় থাকবে, এবং এই যে ভয় আতঙ্কের রাজত্ব হাসিনা তৈরি করলো, পুরা বাংলাদেশে 17 বছর ধরে গুম খুন হত্যা জেল জুলুমের রাজত্ব চালাইলো। এরপরও বাংলাদেশের জনগণ আবাবিলের পাখির মতো 2024 সালের জুলাই মাসে রাজপথে নেমে আসলো। আমরা জীবন দিতে রাজি হলাম শুধুমাত্র বাংলাদেশের পরিবর্তন চাই বলে। হাসিনাকে সরাতে আমাদের 2000 ভাই বোনকে জীবন দিতে হলো। হাসিনাকে সরাইতে গিয়ে অনেক বেশি ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হয়েছে। ফেসিবাদকে সরাইতে গিয়ে অনেক বেশি জীবনের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হয়েছে। প্রায় 30,000 ভাই বোন তার হাত পা চোখ হারিয়েছেন, অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরেও লড়াইয়ে কিন্তু আমরা থামি নাই। আপনাদের মনে থাকবার কথা, যেই ময়দানে আমরা লড়াই করেছি রাত যাত্রাবাড়িতে, সেখানে দাঁড়িয়ে এক পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করছিলেন, গুলি করি একটা, মরে একটা, আহত হয় একটা, বাকিটি রয়ে যায়। এই আমরাই রাজপথে রয়ে গিয়েছিলাম আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের উত্তরসূরি হয়ে। কারণ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শান্ত রিয়াগু হৃদয় তরুয়া সুমাইয়ারা নাইমারা আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছে যে স্বপ্নের জন্য, যে লড়াইয়ের জন্য যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল, সেই লড়াইকে অব্যাহত রাখবার জন্য আমাদের কাছে দায়িত্ব রয়ে গেছে। সেই দায়িত্ব পালন করতে, বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে আপনাদের কাছে এসেছি। আমরা আর আপনারা আলাদা কিছু নই, বরং আমাদের স্বপ্ন এক, আকাঙ্ক্ষা এক, প্রত্যাশা এক। আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশা আবু সাইদের শাহাদাতের আকাঙ্ক্ষার সাথে মিলে গেছে। আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশা ওয়াসিম শান্ত মুগ্ধের শাহাদাতের আকাঙ্ক্ষার সাথে মিলে গেছে। এই লড়াইটাকে বাংলাদেশের জনগণ যেভাবে ধারণ করেছে, আমরা গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, সেই আকাঙ্ক্ষাকেও ওই রাজপথের লড়াইয়ের সাথে মিলিয়ে দেখতে হবে। আপনারা সাক্ষী, রাজপথ কখনো হার মানে না, শাহাদাত কখনো হার মানে না, আবু সাইদ ওয়াসিম মুগ্ধ কখনো হার মানে না, বরং লড়াই সব সময় দিতে, সংগ্রাম সব সময় দিতে। আমাদেরকে শহীদ ওসমান হাদি ভাই বলে গিয়েছিলেন, আপনাদের স্পষ্ট মনে থাকার কথা, সব সময় জিততে হবে এমন কথা নাই, বরং লড়াইটা আমরা চালায় যাইতে চাই। শহীদ ওসমান হাদি ভাই যেভাবে করে বলেছিলেন, আমরাও সেভাবে বলে যেতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ার লড়াই লড়তে চাই। আপনারা সাথে আছেন ইনশাআল্লাহ? চুয়াডাঙ্গাবাসী এই লড়াই লড়তে চান আপনারা? আপনাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ। গতদিনও পুশিন করা হয়েছে আমার এই সীমান্ত দিয়ে, আপনারা সাক্ষী। এই পুশিন করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে চিনিমিনি খেলবার প্রচেষ্টা যারা করতে চান, আপনারা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ মৃত্যুকে ভয় পায় না, বরং শাহাদাত আমাদেরকে টানে, বরং মৃত্যুর লড়াই আমাদেরকে বিজয়ের দিকে আকর্ষিত করে।
সুতরাং সীমান্তে পুশিন করে আমার সার্বভৌমত্বের সাথে ছিনিমিনি খেলবেন আর আমরা চুপচাপ বসে থাকবো এমন আশা করলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা সীমান্তে লড়বো, আমরা রাজপথে লড়বো, নতুন বাংলাদেশ গড়ব, নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ব, যে স্বপ্ন আমাদের শহীদরা রেখে গেছেন। আপনার এই চুয়াডাঙ্গায় দেখলাম একজন একটি ব্যানার টানিয়েছেন 2 জন শহীদের নাম। সেই শহীদদের লড়াইকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে 2 বছর আমরা এই জুলাই গণ অভ্যুত্থান পার করেছি, আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষার এখনো বাস্তবায়ন হয়েছে বলে? এখনো তো হয় নাই। আমরা যে বাংলাদেশ চাই তা হয় নাই এখনো। স্পষ্ট বুঝতে হবে আমাদের ইচ্ছার ভিত্তিতেই বাংলাদেশ রাষ্ট্র চালাতে হবে। কোন তাবেদার রাষ্ট্রের কথায় বাংলাদেশ চলবে না। আমরাই জুলাই স্লোগান দিয়েছি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এইটা আমরা আমাদের কেবলার কথা বলেছি, আমাদের কেবলাই ঢাকায়। আমাদের বাংলাদেশের মানুষের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের স্বপ্নের আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমার বাংলাদেশ চলবে। এই কথা আপনারা বুঝছেন তো? এই কথা আপনারা বুঝতে পারছেন তো? এই লড়াইটা আমাদেরকে চালাইতে হবে। আমরা বাংলাদেশ থেকেই আমার স্বপ্ন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। আমাদের অধিকার আমাদের নিজেদেরকেই আদায় করে নিতে হবে। এই লড়াই আকাশ থেকে ফেরেশতা আল্লাহ পাঠাবেন না, বরং আমরা বাংলাদেশের মানুষজন যেভাবে জুলাইয়ের রাজপথে লড়াই করেছি, আল্লাহ ফয়সালা করেছেন, আমরা লড়াই করেছি। একই রকম ভাবে বাংলাদেশ গড়বার লড়াইয়ে আমরা একসাথে লড়তে চাই। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে এই বার্তা নিয়ে এসেছে। জাতীয় নাগরিক পার্টি আপনাদের নেতৃত্বে লড়তে চায়, আপনাদেরকে পাশে রেখে লড়তে চায়, আপনাদের সাথে থেকে লড়তে চায়। যেভাবে জুলাইয়ের রাজপথে গণ অভ্যুত্থানে আমরা একসাথে লড়েছিলাম, সেভাবে এই লড়াইয়ে, বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা একসাথে লড়বো ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথা মনে করিয়ে দিতে চাই, এই গণ অভ্যুত্থানে খুব আলোচিত স্লোগানের মধ্যে ছিল, আপনাদের মনে থাকার কথা, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে বাংলাদেশ। আপনি কি ভয় পাবেন না রুখে দাঁড়াবেন? ভয় পাবো না, রুখে দাঁড়াবো। বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমরা রাষ্ট্র গড়ায় আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে অন্য ভিন্ন কোন রাষ্ট্র গঠনের প্রচেষ্টাকে আমরা সমর্থন করতে পারবো না। সুতরাং আমাদেরকে রুখে দাঁড়ানোর লড়াইটাকে বাংলাদেশের সরকার বুঝবেন এই আশা রাখি, আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশাকে বুঝবেন আশা রাখি। ওই স্লোগানের আলোকেই বলতে চাই যে রুখে দাঁড়ালে যে বাংলাদেশ হয়, আমরা সেই বাংলাদেশ হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা সবাই হাদি হব, যুগে যুগে রক্ত দেব। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান জননেতা জনাব মোল্লা ফারুক এহসান, শুভ্র যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্র। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনারা আমাদের বক্তব্যগুলো শুনেছেন, আমাদের কথাগুলোকে জেনেছেন। আমরা স্পষ্টভাবে বারবার বলেছি, আওয়ামী মাফিয়াতন্ত্রকে আমরা বিদায় করেছি বিএনপির গুন্ডামি দেখার জন্য না। আমরা আওয়ামী মাফিয়াতন্ত্রকে বিদায় করেছি বিএনপির একনায়কতন্ত্র দেখার জন্য না। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের ৭০% মানুষ যেই গণভোটের রায় দিল, সেই গণভোটের রায় যদি বাস্তবায়ন না হয়, যদি সীমান্তে আবারও গুলি চলে, যদি আমার দেশের মানুষের অধিকার না পায়, যদি আমার দেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদক ব্যবসা হয়, তাহলে এই বিএনপি সরকারকে আমাদের কোনো দরকার নাই। এর জন্য আওয়ামী লীগ ছিল। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে, আপনাদের মুখ দেখতে চাই নাই। প্রিয় বন্ধুগণ, আমি আমার কথা সংক্ষেপে বলতে চাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যদি বিএনপি পূরণ করতে না পারে, আমাদের সহায়তা সত্ত্বেও যদি বিএনপি বাংলাদেশের গণভোটের রায়, সেই রায় বাস্তবায়ন না করে, তাহলে আরেকটি গণবিপ্লবের জন্য আমরা প্রস্তুতি নেব। প্রিয় বন্ধুগণ, আমরা প্রত্যাশা করব আমাদের এই পথ চলাতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। আবু সাইদ মুগ্ধ। এখন আপনাদের মাঝে জননেতা আমাদের প্রধান অতিথি জনাব আক্তার হোসেন, মাননীয় সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জননেতা মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন ভাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় জীবননগরবাসী, ভালো আছেন আপনারা সবাই? সেই বিকেল বেলা থেকে আপনারা প্রস্তুতি নিয়েছেন, আমরা আসবো, আপনারা কথা শুনবেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা গেছে, সন্ধ্যার পরে এশার নামাজও শেষ হয়ে গেছে, তারপরেও এই যে শত শত মানুষ এই জীবননগরের খোলা রাজপথে দাঁড়িয়ে আছেন, এই কারণে আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই বাংলাদেশের মানুষেরা একটা ভয়ঙ্কর সময় আমরা অতিক্রম করেছি। এমন একটা শাসন দুঃশাসন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, যে সময়টাতে কোনো মানুষ কথা বলতে পারে নাই, যে সময়টাতে কথা বললেই গ্রেফতার করা হতো, যে সময়টাতে বাংলাদেশের মানুষকে ধরে গিয়ে নিয়ে আয়না ঘরে রেখে দিনের পর দিন, বছরের পর বছর বন্দী করে রাখা হতো। আয়না ঘরের বন্দীদের সেই দুঃখ দুর্দশা, সেটা যখন আমরা ভাবতেও যাই তখন গা শিউরে ওঠে। এমন ভয়ঙ্কর একটা শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে আমরা মনে করেছিলাম মহাপরিক্রমশালী, যাকে হয়তো কখনোই পদানত করা সম্ভব হবে না। কিন্তু উপরওয়ালার সিদ্ধান্ত ছিল ভিন্ন। এই বাংলাদেশের ছাত্র জনতারা আজ থেকে 2 বছর আগে জুলাই মাসে তারা রাজপথে নেমে এসেছিলেন। আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দিয়ে বুকের মধ্যে গুলি খেয়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে গিয়েছিল। সেই সময়টাতে এই বাংলাদেশের একেবারে শিশু থেকে শুরু করে নিয়ে বার্ধক্য উপনীত মানুষ, এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এই দেশের প্রবাসীরা, এই দেশের শিক্ষক, এই দেশের ছাত্র জনতা, নারী পুরুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসেছিল। তখন স্লোগান উঠিয়েছিল শেখ হাসিনার পদত্যাগ। শুধু আওয়ামী লীগের উৎখাত নয়, আওয়ামী লীগ যে কায়দা কানুন কৌশলের মধ্য দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করে, সেই কায়দা কানুন কলা কৌশল যার মধ্য দিয়ে মানুষকে নিষ্পেষণ করা হয়, সেই নিষ্পেষণী কায়দাগুলো থেকেও, সেই নিষ্পেষণী রাষ্ট্র ব্যবস্থা থেকেও বাংলাদেশের মানুষ তখন মুক্তি চেয়েছিল। বাংলাদেশের মানুষ হাসিনাকে সরায় দিয়ে হাসিনার ব্যবস্থার মধ্যে অন্য কেউ এসে হাসিনাগিরি করবে, এই কারণে 24-এর অভ্যুত্থানে জীবন দেয় নাই। তারা একটা পরিবর্তন চেয়েছিল। বাংলাদেশের মানুষ সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা তারা ভোটে প্রয়োগ করেছে। যে গণভোট হয়েছে, সেই গণভোটে বাংলাদেশের 70% জনগণ তারা গণভোটে হ্যাঁ। আগে বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণায় নেমেছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে নামে নাই সত্য, কিন্তু জনগণের যে চাপ ছিল, তাদের কাছেও তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, তারাও তো মানুষের সঙ্গে কিছুটা মেশে, চাঁদাবাজির জন্য হলেও তো দোকানে দোকানে যেতে হয়। আড়ালে থেকেও তারা শুনতে পেরেছিল বাংলাদেশের মানুষেরা তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। এই কারণে নির্বাচনের আগে ভোট হারাবার ভয়ে তারা গণভোটের বিপক্ষে অবস্থান নেয় নাই, গণভোটের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু যখনই তারা ক্ষমতায় আসলো, তখনই প্রথম দিনই তারা গণভোটের সাথে বেইমানি করলো। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না। তারা এটা জানালো যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে নাকি সংবিধান সংস্কার পরিষদের কথা নাই। এটা তো জানা কথা রে ভাই, আমরা তো সংবিধানের মধ্যে থেকে সংবিধান সংস্কার পরিষদের কথা বলি নাই, বরং সংবিধানে এই ব্যবস্থার সংস্কারটা, এই ব্যাপারের সমাধান নাই জন্যই আমরা জনগণের কাছে গিয়েছি। যদি সংবিধানের মধ্যে বিদ্যমান ব্যবস্থা নিয়ে সমাধান থাকতো, তাহলে আমাদেরকে জনগণের কাছে যাইতে হইতো না। সংবিধানের মধ্যে সমাধান নাই, সেই কারণে আমাদেরকে জনগণের কাছে যেতে হয়েছে। সংবিধানের থেকে বড় জনগণ, সেই জনগণ যখন রায় দিয়েছে, তখন সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, একটা সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, এটা জাতির সঙ্গে একটা প্রতারণা। জাতি চেয়েছে বাংলাদেশে একটা নতুন ভিত্তিমূলের ভিত্তিতে, একটা নতুন কাঠামোতে নতুন ভাবে একটা সংবিধান প্রণয়ন করা হবে, কিন্তু সেটা না করে আবারও কাটাছেঁড়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। ওই কাটাছেঁড়া এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে, আজকে সংবিধান সংশোধন হবে, কালকে কোর্টে রিট হবে, তারপরে দেখা যাবে সেই সংবিধানের সংশোধনীকে স্থগিত করে দেওয়া হয়েছে, সেই সংশোধনীকে বাতিল করে দেওয়া হয়েছে। মানুষের যত আকাঙ্ক্ষা আছে সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেওয়া হতে পারে। এমন ধরনের নীল নকশার দিকে বাংলাদেশকে আমরা যেতে দিতে পারি না। ভাইরা আমার, এই সংবিধানের দোহাই দিয়ে এখন একজন স্বৈরাচারের দোসর, কুখ্যাত মানি লন্ডারার, অর্থ পাচারকারী
ব্যাংক লুটেরা, ব্যাংক দখলকারী এবং গণহত্যার সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। শাহাবুদ্দিন চুপ্পু বলে যারা গ্রেপ্তারের কথা বলছে তারা 51 অনুচ্ছেদ দেখুক। আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে রাষ্ট্রপতিকে তো গ্রেফতার করা যায় না। আমরা বলতে চাই শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেও কি রাষ্ট্রপতি আছে নাকি? এখন তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় এখন রাষ্ট্রপতি আছেন। সেই রাষ্ট্রপতি যিনি এখন অ্যাক্টিং রাষ্ট্রপতি, যিনি দায়িত্ব পালন করছেন, তাকে তো আমরা গ্রেফতার করতে বলি নাই। রাষ্ট্রপতির দায় মুক্তির বিধান কোন চিরস্থায়ী বন্দোবস্ত না। যতক্ষণ রাষ্ট্রপতি ততক্ষণ 51 অনুচ্ছেদ বলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা যায় না, কিন্তু যখন তিনি আর রাষ্ট্রপতি থাকেন না তখন তাকে গ্রেফতার করতে আর কোনো আইনি বাধা নাই। এই বাংলাদেশে এরশাদ যে স্বৈরাচার কায়েম করেছিল, তখন 90-এর আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে 6 দিনের মাথায় এরশাদকে গ্রেফতার করা হয়েছিল। এরশাদ তো রাষ্ট্রপতির পদ থেকে 6 দিনের মাথায় যদি গ্রেফতার হতে পারে, যদি আমাদের অতীতের প্রেসিডেন্ট থেকে থাকে, অতীতের যদি নজির থাকে, সেই নজির থাকা সত্ত্বেও এমন ধরনের কথা বলা একটা মূর্খতার শামিল। জনগণকে আর মূর্খ করে রাখা যাবে না। জনগণ এটা জানে এই বাংলাদেশে যারা স্বৈরাচার কায়েম করেছিল তাদের সব থেকে বড় দোষর ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু। ছাত্ররা তো তার কাছেও গিয়েছিল 14 জুলাইতে, যে এই কোটা ব্যবস্থা সেটাতে একটা সুরাহা করে দেন, কিন্তু রাষ্ট্রের অভিভাবক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু তখন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয় নাই। এই কারণে আমরা স্পষ্ট করে বলি, সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না। 51 অনুচ্ছেদে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের বিপক্ষে কোন ধরনের কোন সুরক্ষা আর অবশিষ্ট নাই। ভাইরা আমার, আমরা খেয়াল করে দেখছি এই বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটাকে একটা দলীয়করণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি একদিকে বলে বহুদলীয় গণতন্ত্র তারা নিয়ে এসেছে, আর একদিকে বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে আর প্রত্যেকটা স্বতন্ত্র প্রতিষ্ঠানে তারা তাদের দলীয় লোকদেরকে নিয়োগ করছে। সিটি কর্পোরেশনে তাদের দলীয় লোক, ইউনিয়ন পরিষদেও তাদের দলীয় লোকদেরকে তারা বসাচ্ছে, জেলা পরিষদেও তারা তাদের দলীয় লোকদেরকে বসাচ্ছে। বাংলাদেশটাকে তারা এক দলীয় একটা শাসন কাঠামোর দিকে নিয়ে যাওয়ার ফিকির তারা করছে। আরো দুঃখজনক ব্যাপার, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশনকেও দলীয়করণের মাধ্যমে দখল করার পায়তারা করছে। তাদের দলের একজন ব্যক্তি, তিনি আগে আমলা ছিলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত হয়েছেন, সরাসরি দলে নাম লিখিয়েছেন। বিএনপি নির্বাচনের সময়টাতে দলীয়ভাবে নির্বাচনের কর্মযজ্ঞের মধ্য দিয়ে যিনি গিয়েছেন, সেরকম একজন ব্যক্তিকে এখন যদি নিয়ে এসে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়, তাহলে স্পষ্ট ধরা পড়ে নির্বাচন কমিশনটাকেও তারা নিরপেক্ষ রাখতে চায় না। ভাইরা আমার, পরিস্থিতি যাই হোক, এই বাংলাদেশের মানুষেরা সামনের স্থানীয় সরকার নির্বাচনে তারা জনগণের পক্ষে যারা আছে তাদের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করবে। এবং সে কারণেই সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনাদের জীবননগর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে আমরা সোহেল পারভেজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা আশাবাদী, আপনারা যদি সোহেল পারভেজ ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সোহেল পারভেজ ভাই আপনাদের পৌরসভার মানুষের সকল ধরনের অভাব অভিযোগ থেকে শুরু করে নিয়ে সকল নাগরিক সেবা তিনি প্রদান করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় জীবননগরবাসী, বক্তব্য দীর্ঘায়িত করব না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা হাঁটি হাঁটি পা পা করে
আপনাদের কাছে পর্যন্ত এসেছি। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা প্রান্তে জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে একটা জোয়ার তৈরি হয়েছে। এমনকি এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষেরা জাতীয় নাগরিক পার্টিকে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ভোটের মধ্য দিয়ে তারা স্বীকৃতি দিয়েছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, জেলা আইন শৃঙ্খলা কমিটিতে শুধু বিএনপির লোকদেরকে টাকা হয়, এনসিপির লোকদেরকে টাকা হয় না। আমরা বলতে চাই, আইন শৃঙ্খলার যদি বেহাল দশা থাকে, সরকার দল বিএনপির লোকেরা গিয়ে আইন শৃঙ্খলা মিটিং এ সেটা বলবে না। তারা বরং ক্ষমতার অপব্যবহার করবে। যদি আইন শৃঙ্খলা কমিটিগুলোকে সঠিকভাবে ফাংশন করাতে হয়, অবশ্যই প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিদেরকে আইন শৃঙ্খলা কমিটিতে রাখতে হবে। ভাইরা আমার, আমরা কোন ধরনের সিন্ডিকেট চাই না, আমরা জোর জবরদস্তি চাই না। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিতে চাই। সেই যাত্রায় আমরা চাই না কেউ বাধা তৈরি করুক। যদি বাধা তৈরি করে, আমরা কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি সবসময়। কারণ 24 আমাদেরকে নতুন জীবন দিয়েছে, অতএব জীবনের ভয় আমরা আর করি না। ভাইরা আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বাংলাদেশ একটা মধ্যমপন্থী জায়গা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, যে রাজনীতিতে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অংশগ্রহণ থাকবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে, এমন একটা রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের কাছে খবর এসেছে 2 দিন আগে এই জীবননগরে 4 জন ভারতীয় নাগরিককে পুশিং করানো হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ট্রেস করতে পারে নাই, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে নাই। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশের সীমান্তকে আমরা ফেলে রাখতে পারি না। যদি প্রয়োজন হয়, সীমান্ত রক্ষার যদি ডাক আসে, তাহলে এই জীবননগরবাসী কি সীমান্ত রক্ষার জন্য প্রস্তুত আছে? ভাইরা আমার, আমরা একটা নতুন দিনের কথা বলছি। সেই নতুনের দিনে এই জীবননগরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা শক্তিশালী ঘাঁটি গড়ে তুলবে, এমন একটা আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।